কথায় চাঙ্গক ভ্রু কুঁচকায়। এই যিশুটা আবার কে? যিশুকে? চাঙ্গকের প্রশ্নে তে ধপ করে চোখ খুলে তাকায়। কি আশ্চর্য! তের চোখে বিস্ময়। তে থেমে থেমে জিজ্ঞেস করে, যিশুকে জানেন না? জানলে কি জিজ্ঞেস করতাম? মজা করছেন আমার সাথে? তুমি কি আমার মজার মানুষ? তুমি তো ভালোবাসার মানুষ। ফ্লার্টিং বাজে কমিয়ে করে। যিশুর কথা এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেলে? আদৌ কোনো যিশুকে চিনতাম নাকি? আমার তো মনে পড়ছে না। মিথ্যা বলবেন না। ধ্যাৎ বাল, মিথ্যা বলছি না। তুই চিনলে বল। আপনার ক্রাশ? আমার এক মিনিট। তুই কি ওই যিশুর কথা বলছিস? আগে জি। আমার কবে ক্রাশ ছিল? কি মিথ্যুক রে বাবা। আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তাম তখনই তো একদিন ইউনা ভাইয়াকে বলছিলেন যে আপনার ক্রাশ। ওর গলার ওই তিলে আপনি বারবার ক্রাশ খান, চোখের মায়ে পড়ে যান, ব্লা ব্লা। পুরো কলেজের মাসে জানতো। ছি, কি বাজে নজর। ওর গলায় তিল ছিল বুঝি? আপনার কি মনে হয় আপনার মতো আমি আসলে স্ক্যাম করেছি? হাপ, ভাষা ঠিক কর। আর যিশু ফিসু কারো উপরে ক্রাশ খায়নি। ইউনাকে তোর কথা বলেছি। আর শালা বুঝেছে উল্টো। একদম মিথ্যা বলবেন না। আরে বা সত্যি, তোর গলায় যে তিলটা আছে আমি ওটার কথা বলেছি। চাঙ্কুকের কথাই তে গলায় নিজের তিলের উপর হাত রাখে, চোখ পাকিয়ে চাঙ্কুকের দিকে তাকায়। ছি, এই ছিল আপনার মনে বন্ধুর বয়ের উপর কুদৃষ্টি দিতে? আমি আজই ভাইয়াকে বলবো। তের কথায় চাঙ্কুক হেসে দেয়। কি বলবে? ভাইয়া, তোর এই বন্ধু চাঙ্কুক আমার গলার তিলের উপর ক্রাশ খেয়েছে, আপাতত আমাকে তার বাচ্চার মা বানানোর প্ল্যানিং করছে, এটাই বলবে? তাহলে এখনই বলো, আমারই সুবিধা। চাঙ্কুকের কথায় তের কান গরম হয়ে যায়। জায়গা থেকে চোখ সরে উঠে দাঁড়ায়। আপনার মাইন্ড আর ভাষা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, কন্ট্রোল করুন এগুলো। বোন হয়ে আপনার আমি মাইন্ডেড। আচমকাই চাঙ্কুক থেকে টেবিলের সাথে চেপে ধরে। তে আশ্চর্য হয়ে চাঙ্কুকের দিকে তাকায়। চাঙ্কুক হেসে ওঠে। তুই চলে আমার কাছে, ভাষা মাইন্ড দুটা কন্ট্রোলে চলে আসবে। আর তোমাকে দেখলে আমি এমনিতেই কন্ট্রোললেস হয়ে যাই। আর বাকি রইল বোনের কথা। বন্ধুর বোনকে বউ বানানো যায়, নট বোন। সো এই সম্পর্কে তুইও আমার বউ হওয়ার যোগ্য, নট বোন। চাঙ্কুকে একবার তুই একবার তুমি রেখে তে হাঁপিয়ে উঠেছে। আচমকা তে হালকা হেসে চাঙ্কুকের দিকে তাকায়। তার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে চাঙ্কুক মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আচমকা চেঁচিয়ে ওঠে, মাগো, এভাবে কেউ পায়ে পাড়া দেয়? পা ছিলে গেছে মনে হয়। হুটার কাছে আসতে হাত ধরতে নিষেধ করেছে না? আপনি মানুষ শুনেন না কেন? নেক্সট টাইম জায়গা মতো দেব। অসভ্য লোক একটা। আমি যদি সভ্য হই তাহলে পৃথিবীতে তেকুকে আসবে কিভাবে? হুইস তেকুকে? আমাদের মেয়ে। আই মিন তোমার আর আমার মেয়ে। চাঙ্কুকের কথাই তে বিষম খায়। তলে তলে এই ছেলে এতদূর চলে গেছে। অসভ্য নির্লজ্জ ঠোঁটকাটে লোক একটা। তে সে মনেও কিভাবে আমার ছেলে প্রেমে পড়েছিলি? ছি ছি। বিড়বিড় করতে করতে তে বেরিয়ে যায়। তের পেছন পেছন চাঙ্কুকে বের হয়। তের ফেস রিঅ্যাকশন দেখে চাঙ্কুক হাসতে হাসতে শেষ। আচমকা করা হাসির শব্দে সকল স্টাফরা তাকায়। তে চোখ রাঙিয়ে চাঙ্কুকের দিকে তাকায়। তে তাকানো দেখে চাঙ্কুক হাসি থামিয়ে দেয়। তে সামনে ফিরতেই চাঙ্কুক পুনরায় ঠোঁট চেপে হাসতে হাসতে বের হয়ে যায়। তে তো আমাকে এসব জানালো না। আমাকে কেন? আমাদের কাউকে জানায়নি। হয়তো ওর ইচ্ছা হয়নি এসব নিয়ে আর বলার। তার মানে সবশেষে এটাই দাঁড়ায় চাঙ্কুক ভাইয়াও তেকে ভালোবাসে, তাই তো? ইয়েস ম্যাডাম। সয়ুন, তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি কতটা খুশি হয়েছি। তোমাকে সামনে ফেলে সোজা কি করতে? কিস করতে নাকি? ধ্যাৎ, জড়িয়ে ধরতাম। ইয়েজের কথাই সয়ুন ফোনের ওপাশ থেকে হেসে ওঠে। ইয়েজেও ঠোঁট কামড়ে হেসে দেয়। ম্যাম, পার্সেলটা কে দিয়েছে জানেন কিছু? না রিয়া, এ ব্যাপারে কাউকে কিছু বলো না, স্পেশালি ইয়ঞ্জনদের। শিওর ম্যাম। আজকে শিডিউলটা সেন্ড করো আমাকে। আমি 1 ঘন্টার মধ্যে হসপিটালে পৌঁছে যাব। ম্যাম, কি বলো? কোথাও যাবেন এখন? একটা কাজ আছে, তোমাকে যা বলো তা করো। লেকে কিছু বলার সুযোগ না দিয়ে তে ফোন করে দেয়। এই মেয়েটাকে তে চোখ বুজে বিশ্বাস করতে পারে। বেশ কিছুক্ষণ পর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। ডাক্তার কি এখনো জীবিত নাকি মৃত? হ্যাঁ? তে দাঁতে দাঁত চেপে ধরে। এতগুলো বছর পেরিয়েছে, মারা যেতেই পারে, অস্বাভাবিক কিছু না। ম্যাম, উনি এখনো জীবিত, তবে রিটায়ার করেছে কিছু বছর আগে। ওনার ফ্যামিলিতে আপাতত উনি, ওনার 2 ছেলে 1 মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে। 2জন ছেলের একজন পেশায় সিআইডি অফিসার, অন্য একজন এখন মাস্টার্স করছে। বড় ছেলের নাম হোসি, ছোট ছেলে জনি। ওনার স্ত্রী 3 বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। ব্যাস, এটাই ওনার বায়োডাটা। 1 মিনিট, ওনার বড় ছেলের নাম কি বললে? হোসি। ও নাইস। সিআইডি টিমের একজন বিচক্ষণ অফিসারের বাবা নিজেই কুকর্মের সাথে লিপ্ত। জনি বা হোসি ওরা কেউ আমার শত্রু বা বন্ধু কিছুই নয়, ওরা সম্পূর্ণ আলাদা। তো মিস্টার ডক্টর হেচিয়াংকে আমার প্রয়োজন, ওনার খোঁজ দাও। শিওর ম্যাম। হেচিয়াং এখন গ্রামের বাড়ি আছে, 2-1 দিনের মধ্যে ঢাকায় পুনরায় আসবেন। আসতে তো ওনাকে হবেই, তবে এই টপিকসটা কেউ তুমি আর আমি জানবো, অন্য কেউ যেন জানতে না পারে। শিওর ম্যাম। বাই দ্য ওয়ে, তোমার বোন এখন কেমন আছে? ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। কিছু লাগলে জানিও, আর ওর খেয়াল রেখো। বোকাম মাথা নাড়িয়ে সায় দেয়। তে বেরিয়ে যায়। পৃথিবী থেকে সূর্যের বিদায় হয়েছে অনেকক্ষণ। তে কেবলই ওটি থেকে বের হয়, তখনই দেখা হয় সুমির সাথে। তে সুমিকে পাশ কাটিয়ে চলে যায়। শুভ ভাইয়ের কি হয়েছে জানিস? ছোট একটা অ্যাক্সিডেন্ট। তুই জানতিস? আমাকে বলবি না? তোকে বলার মতো সম্পর্ক না আমাদের। সুমিকে কিছু বলার সুযোগ না দিয়ে তে চলে যায়। রাত তখন
11টার কাছাকাছি। আচমকা গাড়ি ব্রেক কষতে গিয়ে তে খেয়াল করে ব্রেক কাজ করছে না। তে হচকচিয়ে যায়। শর্টকাটে যাওয়ার জন্য এই রোড ধরেছিল। সামনে একটা রেলিং ভাঙা ব্রিজ আছে, আবার কতগুলো গাছও আছে। গাড়ির ব্রেক না কাজ করলে গাড়ি সোজা সেখানে গিয়ে পৌঁছাবে। রাস্তায় দুই একটা গাড়ি ছুটছে। তে আপ্রাণ চেষ্টা করছে গাড়ির ব্রেক কষার, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। মনে পড়ে যায় মা বাবার মৃত্যুর সেই ভয়ানক ঘটনা। তে অনবরত ঘামতে শুরু করে। পানির বোতল নিয়ে ঢকঢক করে পান্ডু খেয়ে নেয়। হঠাৎই তের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে জাঙ্কুকের নাম্বার দেখে পুনরায় সামনের দিকে মনোযোগ দেয়। অন্যদিকে জাঙ্কুক তেকে অনবরত ফোন দিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত তে কলটা রিসিভ করে। জাঙ্কুক, এখন আমি ব্যস্ত আছি, ফার্দার কল করবে না। তের হালকা ঝাঁঝানো কণ্ঠে জাঙ্কুক খানিকটা চমকায়। আচমকা তের কথাগুলো মস্তিষ্কে নাড়া দিতে ঠোঁটের কোণে অপূর্ব এক হাসি ফুটে ওঠে। কতগুলো বছর পর জাঙ্কুক তের মুখে নিজের নাম শুনতে পেল। সেই সাথে আগেকার মতো তুমি ডাকতো। জাঙ্কুক দ্রুত ঢোক গেলে। শোনো শোনো। কি? তাড়াতাড়ি বলো। তুমি খেয়াল করলে আমাকে তুমি বলে সম্বোধন করেছো, সেই সাথে নাম ধরেও ডাকলে। ব্যাপার কি? জাঙ্কুকের কথাই তে এক মুহূর্তের জন্য থমকায়। কখন জাঙ্কুককে তুমি বলে সম্বোধন করলো, আর কখনই বা নাম ধরে বললো? মস্তিষ্কে হালকা চাপ দিতেই কিছুক্ষণ পূর্বে নিজের বলা কথাগুলো মনে হয়। নিজের উপর হালকা রাগ হয়। আপাতত ফোনটা রাখা দরকার। গাড়ি কন্ট্রোল করা পসিবল হচ্ছে না। যখন তখন একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হতে পারে। জাঙ্কুক যদি কোনোভাবে এসবের আঁচ পায়, তাহলে সুগা জানতে 1 সেকেন্ডও বিলম্ব হবে না। কথাগুলো মনে মনে আউড়ে জাঙ্কুকের উপর হালকা রাগ দেখিয়ে বলে, এসব উদ্ভট কথা বলার জন্য ফোন করেছেন? কিসের ব্যাপার থাকবে? টেনশন তুমি বলেছি আর নাথিং। কিভাবে নিজেকে? নাও ডোন্ট ডিস্টার্ব মি, আই এম বিজি। জাঙ্কুককে কিছু বলার সুযোগ না দিয়ে তে ফোনটা কেটে দেয়। জাঙ্কুকের হাস্যোজ্জ্বল মুখটা মুহূর্তের মধ্যে অমাবস্যার চাঁদের মতো ঠেকে যায়। জাঙ্কুক এক মুহূর্তের জন্য ভেবেছিল তে হয়তো তাকে মেনে নিয়েছে। জাঙ্কুক তো একটা ভালো নিউজ দেওয়ার জন্য ফোন করেছিল, কিন্তু তে যে ডিস্টার্ব হবে এটা কল্পনায়ও ভাবেনি। জাঙ্কুকের বুকে চাপা আর্তনাদ আর জাঙ্কুকের না বলা ভালো সংবাদটা তের অজানায় রয়ে গেল। অন্যদিকে তের এমন ব্যবহারের কারণ আর তের জীবনে আসন্ন বিপদের কথাগুলো জাঙ্কুকের কাছে অজানা রয়ে যায়। আই এম সরি জাঙ্কুক, সরি ফর মিসবিহেভ। আচমকা সামনে মালবাহী এক বিশাল ট্রাক আসতে দেখে তে দিশেহারা হয়ে পড়ে। না গাড়ির স্পিড বাড়ানো যাচ্ছে না কমানো যাচ্ছে, তবে গাড়ির স্পিড বিপজ্জনক মাত্রায় ছাড়িয়েছে। তে গাড়ি আর মালবাহী ট্রাকের মধ্যকার দূরত্ব হবে 4 হাত। কি আজব, ড্রাইভার কেন গাড়ি সাইড করছে না? এতক্ষণে তো বোঝা দরকার ওনার সামনে গাড়িটা ব্রেক ফেল করেছে। তে ফোনটা হাতে নেয়। ড্যাম ইট। রাস্তা জুড়ে পিনপন নীরবতা। নীরব রাস্তায় মুহূর্তেই মানুষের ভিড়ে গিজগিজ হয়ে গেছে। সবার দৃষ্টি সামনে প্রজ্বলিত গাড়িটার দিকে। গাড়িটায় দাও দাও করে আগুন জ্বলছে। এর থেকে কিছু দূরত্বে ট্রাকটা অচল হয়ে পড়ে আছে। ট্রাকের ড্রাইভার লাফ দেওয়ায় উনি প্রাণে বেঁচে আছেন, তবে জখম হয়েছে মারাত্মক। বেশ কিছুক্ষণের মধ্যে ওখানে পুলিশরা এসে হাজির হয়। ঘড়ির কাঁটা এখন 12:15। বাড়িতে কারোর চোখে ঘুম নেই। সুগা বারংবার তের ফোনে কল করছে, কিন্তু ফোনটা বন্ধ পাচ্ছে। ইতিমধ্যে সুগা হসপিটালে ফোন দিয়ে জানতে পেরেছে তে নাকি 11টার দিকে বেরিয়ে যায়। তাহলে তো এতক্ষণে বাড়ি পৌঁছে যাওয়ার কথা। সংশয় নিয়ে একে একে তের ফ্রেন্ডদের ফোন করে, কিন্তু কারোর সাথে নাকি 10টার পর থেকে তের কোনো যোগাযোগ নেই। এসব শুনে সুগা আরো ছটফট করছে। মেয়েটার বিপদের শেষ নেই। শত্রুর কম আছে কি? সুগাকে এতটা অস্থির দেখে বাকিরাও চিন্তায় পড়ে যায়, কারণ তে দায়িত্ব জ্ঞানহীন নয়। এত রাত হয়ে গেল, মেয়েটা কোথায়? এই মেয়ের কিচ্ছু হইব না, ওই সবাইরে মাইয়া শান্তি পাইব। দেখা এত রাতে কিতা করতেছে। এরকম পরিস্থিতিতেও কয়েমের কথাই সবাই বিরক্ত হয়। সুগার রাগান্বিত সুরে বলে ওঠে, খবরদার দাদি, একবার বলেছো ফার্দার এসব মুখে এনো না। মাথা গরম হয়ে আছে। পরিণামে বাজে কথা বললে তোমার সাথে আমার সম্পর্ক কি সেটা ভুলে যাব। একটা মাইয়া বাড়ির কতগুলো রে ঘুরাইতেছে। এই মাইয়া জন্মই নিছে ধ্বংস করার জন্য। ছোট বোন না নিজে ছিল একখান অপায়, জন্ম দিয়ে গেছে আরেক অপায়। এই মাইয়া। আচমকা বিকট শব্দে কয়েমের মুখের কথা আটকে যায়। উপস্থিত সবাই চমকে তাকায় ফ্লোরে পড়ে থাকা ফ্লাওয়ার ভাসের দিকে। সুগা রক্তবর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সুগার পাশে সোফায় সজোরে একটা লাথি মারে, অথবা চেঁচিয়ে বলে ওঠে, আপনার মুখে লাগাম টানুন। আমি লাগাম টানতে আসলে আপনার জন্য ভালো হবে না। সবসময় চুপচাপ থাকি মানে এই না আমি কিছু জানি না বা বুঝি না। তে আর আমার মুখে কেন আপনার পছন্দ নয় সেটা খুব ভালো করে জানি, কিন্তু আপনার পছন্দে আমার কিচ্ছু যায় আসে না। মনে ধরলে বাড়িতে থাকবেন, নয়তো দরজা খোলা আছে, কাকে কাকে নিয়ে যাবেন যেতে পারেন। কয়ম ফুঁসে ওঠে। কিছু বলতে নিলেও কারো ইশারায় থেমে যায়। চুপচাপ উঠে নিজের রুমে চলে যায়। সুগা জোরে শ্বাস ফেলে। বাবা মার শেষ স্মৃতি তের কিছু হলে সুগা শেষ। ছোট থেকে মেয়েটাকে যথাসম্ভব আগলে রেখেছে, তবুও মেয়েটা ওর অজান্তেই অনেকটা কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে। আচমকা সুগার ফোন বেজে ওঠে। সুগা দ্রুত ফোনের দিকে তাকায়, কিন্তু তের জায়গায় এজের নাম দেখে মুখটা আবারও আধারে ঢেকে যায়। বল। ভাইয়া তের খোঁজ পেলে? না, তুই খোঁজ নিয়েছিস? এভাবে কেউ কিভাবে উধাও হয়ে যেতে পারে? ও তো কটেজের দিকেও যায়নি, আমি খোঁজ নিয়েছি। ও, এদিকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয়। জিমিন সুগার কাঁধে হাত রাখে। সুগা ছলছল চোখে জিমিনের দিকে তাকায়। জিমিনের চোখেও অশ্রু টলমল করছে। কোথায় গেল?
সুগার ভাঙা গলায় জিমিনের বুকের ভেতর মোচড় মেরে ওঠে। সুগার নিজের শরীরের অবস্থাও ভালো নয়। ডক্টর বলেছিল রেস্ট নিতে, কিন্তু রেস্ট তো দূরে থাক, এখনো রাতের খাবারটাই খাইনি। ফিরে আয় বোন, নয়তো তোর ভাই শেষ হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে জেওপ্রা হাজির হয়, বেরিয়ে পড়ে তের খোঁজে। সব জায়গায় খুঁজতে খুঁজতে প্রায় 2টার কাছাকাছি। তে এতটা কেয়ারলেস না। কি হলো বুঝতে পারছি না। আগে যদি জানতাম এমন হবে তো আমি নিজে ওকে পৌঁছে দিতাম। সুগা ভাইয়ের দিকে তাকানো যাচ্ছে না রে। জাঙ্গুক ভাইয়াকে জিজ্ঞেস করবো জানি কিনা। এত রাতে কল দিব? মনে তো হয় ঘুমাচ্ছে। পরে যদি জানতে পারে তাহলে কি হবে জানিস তো। তাহলে ফোন দে, ডিরেক্টলি জিজ্ঞেস করিস না, বুঝলি? কল লাগায় জাঙ্গুকের ফোনে, কিন্তু জাঙ্গুকের ফোনও বন্ধ বলছে। ফোন অফ। যেও ফোঁস করে শ্বাস ছাড়ে, অথবা সুগার দিকে এগিয়ে যায়। ভাইয়া চলো অন্যদিকে দেখি। সুগার কোনো হেলদোল নেই। সুগা চল, আর কতক্ষণ বসে থাকবি? কিন্তু পড়ি, ওকে খুঁজে পাবো। আর তুই কি দুর্বল? এত সহজ তের ক্ষতি করা? সুবিনার কথায় সুগা কিছু বলে না। হঠাৎই পকেটের ফোনটা বেজে ওঠে। আনোর নাম্বার থেকে রিসিভ করে। থানায় 2 অফিসারের মধ্যে তের বিষয় নিয়ে কথোপকথন হচ্ছিল। ওদের কথার মাঝে ওখানে এসে সুগারা হাজির হয়। সুগাকে দেখে অফিসার এগিয়ে আসে। মিস্টার সুগা, আমি আপনাকে ফোন করেছিলাম। জানি, কিন্তু এখানে কেন? এখানে কিছুক্ষণ আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা গাড়ি ব্লাস্ট হয়েছে। আমরা খোঁজ নিয়ে জানতে পারি গাড়িটা কিমতেং তের, মানে আপনার বোনের। ডাংহুকের কথায় সুগা 2 পা পিছিয়ে যায়, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। যা ভেবেছিল তাই হলো। তে কোথায়? ওনাকে গাড়িতে পাওয়া যায়নি, হয়তো আগুনে বাকিটুকু বলার আগেই সুগা কলার চেপে ধরে। একদম না, আমার বোনের কিচ্ছু হয়নি, কিচ্ছু না। সবাই মিলে সুগাকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সুগা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ডাংহুকের কলার আরো জোরে চেপে ধরে।